অ্যামাউন্ট করতে হয়েছে না, আপনি যদি ইউরোপের কথা চিন্তা করেন, টু বি স্পেসিফিক হাঙ্গরি, তাহলে হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগতেছে না। আপনি হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্ট রাখতে হবে আপনার, নট বিজনেস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে 15 থেকে 20 লাখ আমি মনে করি এনাফ। তো এটা হচ্ছে আপনার 6 মান্থ একটা ম্যাচুরিটি লাগবে, কম হলে রিস্ক থাকবে আপনার ভিসা রিজেকশনের। তো আর ওই অ্যাকাউন্টে আপনি হালনাগাদ হচ্ছে করবেন, মানে ওই অ্যাকাউন্টে আপনি হালনাগাদ ট্রানজ্যাকশন করতে থাকবেন। মাসে খুব বেশি না, 2 থেকে 3টা, বেশি হলে সমস্যা। তো মাসে 2 থেকে 3টা করবেন ট্রানজ্যাকশন। আর হচ্ছে অ্যাকাউন্টে ধরেন 20 লাখ রাখলেন, আজকে 5 লাখ তুললেন, আবার পরশুদিন 2 লাখ জমা দিলেন, এইভাবে ট্রানজ্যাকশন চলতে থাকবে। হ্যাঁ, একটা সার্টেন অ্যামাউন্টের নিচে আর কি আসবেন না। মানে ভিসা পাইতে সহায়তা করে স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট ভিসা পাইতে সহায়তা করে। আপনার একদম আবেদন করার শুরু থেকে, মানে প্রস্তুতি গ্রহণ করার শুরু থেকে এখন পর্যন্ত কেমন টাকা খরচ হয়েছে পুরো ব্যাপারটা? সেই টাকাগুলো কোন কোন খাতে খরচ হলো? দেখেন, টাকা তো আসলে ওইভাবে হিসাব করে এখনো হয় নাই। আপনি যে অবশ্যই বলতেছেন হিসাব করা হয় নাই। তো আমি যদি বড় অ্যামাউন্টটা যদি বলি, সবচেয়ে বড় অ্যামাউন্ট হচ্ছে টিউশন ফিসটা। আচ্ছা, আমার যে টিউশন ফিসটা সেটা হচ্ছে 5,800 ইউরো। হ্যাঁ, এখন এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে যারা ইন্টার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, অ্যাজ পার অ্যাজ আই নো, তাদের ভালো যাদের রেজাল্ট আছে, তারা হচ্ছে ইরাসমাস মুন্ডাস নামে একটা আছে, স্কলারশিপ প্রোগ্রাম আছে। তো সেটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে নভেম্বরে, IELTS 7 বা 7+। তো সেইখান থেকে ভালো একটা ওয়েবার তাদের আসে, তো আমাদের ডিপ্লোমার মধ্যে কিন্তু সুযোগটা নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের 5,800 যে ইউরোটা, এটা যদি আপনি বর্তমান সময় কনভার্ট করেন, একদম খুব নিয়ারলি 8 লাখই ধরতে হবে আপনার। ওই যে ব্যাংক থেকে ট্রান্সফারও একটা ফিটি রাখবে, তো সব মিলে 8 লাখই ধরতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যামাউন্ট। এর বাইরে আপনার পেপারস রেডি করতে লাগবে। এর বাইরে হ্যাঁ, এই যে বোর্ডে যাবেন না, এখানেও কিন্তু টাকা লাগবে। এমবাসি ফেস করছেন, এটা কি দিল্লিতে? না, এটা হচ্ছে ওইতে ঢাকাতেই ছিল। হ্যাঁ, BLS। হ্যাঁ, তো এইখানে হচ্ছে যে আমি তো হচ্ছে যে পিক্সে যাব। পিক্স তো হচ্ছে একটু ভিতরের দিকে, তো বলতে গেলে আমি ওরকম বুদাপেস্ট তো হচ্ছে কান্ট্রি, মানে হচ্ছে রাজধানী। তো বুদাপেস্টের মতো ওইরকম জব অপরচুনিটি হয়তো থাকবে না। তো আমার একটা ভালো একটা অ্যামাউন্ট মানে নিয়ে যাওয়া লাগবে, ডরমিটরি প্লাস হচ্ছে আমার মানে ব্যাকআপ হিসাবে। তো সেই অ্যামাউন্টটা ধরলে অ্যাপ্রক্সিমেট 13 থেকে 14 মতো আসে, এর বেশি না। ভিসার আবেদন করার প্রসেসটা আসলে কি? ভিসা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল লেটার পাবেন, এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে 2জন টিচার বা 2জন প্রফেসর থাকবে, তারা আপনার ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে আপনি যদি কোয়ালিফাই করতে পারেন, স্যাটিসফাইড করতে পারেন, তারা তাদের রেজাল্ট দিয়ে দিবে আপনারা এইসব ডকুমেন্ট জাস্টিফিকেশন করার পরে। তো আমি হচ্ছে 2 কর্মদিবসের মধ্যে আনকন্ডিশনাল লেটার পেয়ে গেছিলাম। তো আনকন্ডিশনাল লেটার পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে টিউশন ফিটা সেন্ড করা নির্দিষ্ট সময়ের ভিতরে। যখন তারা টিউশন ফিটা রিসিভ করবে, আপনাকে সাথে সাথে একটা অফার লেটার দিয়ে দিবে। তো অফার লেটারটা যখন আপনাকে দিবে, ওই অফার লেটারটা প্লাস আরও কিছু অ্যাপেন্ডিক্স আছে, ওটা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন বুঝতে পারবেন। অ্যাপেন্ডিক্স প্লাস আরেকটা হচ্ছে রেসিডেন্স ফর্ম, এই 2টা ফর্ম ফিল আপ করে ওই 3টা মানে হচ্ছে আপনার ফাইনাল অফার লেটার, রেসিডেন্স ফর্ম আর হচ্ছে ওই অ্যাপেন্ডিক্স, এই 3টা ফর্ম নিয়ে PDF আকারে আপনার অ্যাম্বাসির ডেটের জন্য মেল করতে হবে। তো তাদের অ্যাভেলেবল যে স্লটটা আছে, ওই স্লটটা হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, প্লাস কী ডকুমেন্টস লাগবে ওরা একদম পুরো চেকলিস্ট দিয়ে দেবে সাথে সাথে। ওই ডকুমেন্টগুলো তখন সাবমিট করে করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে আপনি জব অপরচুনিটি নিয়ে অলরেডি বলে ফেলছেন, তারপরেও আপনি যে এরিয়াটাতে যাচ্ছেন কেমন অপরচুনিটি হতে পারে, বা সেই টাকা দিয়ে আপনার সেখানে জীবনযাপন করা সম্ভব কিনা, না দেশ থেকে নেওয়া লাগতে পারে? দেখেন, এটা সম্পর্কে আসলে মিক্সড ওপিনিয়ন পেয়েছি, যে আসলে একুরেট যে ধারণাটা, ঠিক আছে, একুরেট ধারণাটা আসলে এরকম নাই। অনেকে বলছে পসিবল, অনেকে বলছে হার্ড, সাপোর্ট দরকার। হ্যাঁ, সাপোর্ট দরকার। আপনি যদি ব্যাচেলার বিষয়টা দেখেন, ব্যাচেলার বিষয়টা, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম কান্ট্রিতে হচ্ছে ব্যাচেলারটা একটু সাপোর্ট লাগে। এখন এখানে ভয় পাওয়ার কিছু নাই, যারা বুদাপেস্টের মধ্যে যাবে তাদের এটা ইজিলি হ্যান্ডেল হবে। এখন আমাকেও বলছে ইজিলি মানে ম্যানেজ করা পসিবল, বাট এটা আমি গিয়ে এক্স্যাক্টটা বলতে পারবো, যাওয়ার পরে পরিস্থিতি বোঝা যাবে যে আসলে কেমন। তো এই যে আপনার জার্নিটা একদম প্রস্তুতি নেওয়া শুরু করে আপনি 15 তারিখে যাচ্ছেন, এই ব্যাপারটা আপনার কাছে আসলে কি খুব জটিল এবং কঠিন মনে হয়? অবশ্যই জটিল এবং কঠিন। আপনাকে যেটা বললাম যে আমি 22 থেকে ট্রাই করতেছি। তো আমি হচ্ছে লিথুনিয়া থেকে আমাকে আমাকে না বলে দিছে যে তোমার ডকুমেন্টস অ্যাপ্লিকেবল না। অস্ট্রেলিয়ার জন্য কথা বলছি, তো তারা বলছে যে না, তোমাদের স্টেট অফ ফ্যাকাল্টি কয়েকটা অ্যাপ্লিকেশন করছি, তারা আসলে নিচ্ছে না, আসলে বলতেছে এটা অ্যাপ্রুভ না। অস্ট্রেলিয়ার অ্যাপ্রুভ লাগে যেই সব বোর্ডগুলো নিবে, তারা আমাদের বোর্ড অ্যাপ্রুভ করে না। তো এই জন্য হচ্ছে অস্ট্রেলিয়া করতে পারিনি। সুইডেন কথা রিসার্চ করলাম, সুইডেনে হচ্ছে ডিপ্লোমা নিবে না।
এরপরে জার্মানিতে হচ্ছে লং প্রসেস, ইউকেতে হচ্ছে হাই এডুকেশন মানে হাই টিউশন ফিস, আর হচ্ছে ওরকম আপনার গ্র্যাজুয়েশন ফ্যাসিলিটিস কম। এরপর আপনি যদি আমেরিকা চিন্তা করেন সেইখানেও অনেকটা টাফ সিচুয়েশন। তো মানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে মানে আমি খুবই ভাঙা পড়ছিলাম যখন লিথুনিয়া থেকে বলছেন, মানে একটা ধরে নিয়েছিলাম যে লিথুনিয়া হয়ে যাবে আমার, হ্যাঁ। তো ওইখানে হয়ে যাবে এরকম ধরে নিয়েছিলাম, প্লাস আমি কারো ওই দেশে যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ওই ইউনিভার্সিটি তার সাথে কথা বলছি, বলছে প্যারা নেই হয়ে যাবে। তো যখন বলছে যে না তোমার ডকুমেন্টটা আসলে অ্যাপ্লিকেবল না, আমরা এটা অ্যাকসেপ্ট করবো না, আসলে আমি তখন মেন্টালি অনেক ভাঙা পড়ছিলাম। মানে বাসায় এমন হয়েছে যে বলছে কী দরকার এত প্রেশার নেওয়া, তাহলে বাদই দিয়ে থাক। কিন্তু আমি আসলে হারাই নাই যে না আমার কিছু করতে হবে, আমার অবশ্যই কিছু করতে হবে এই সেক্টর দিয়ে। তো তারপরে হচ্ছে যে আমি একদম লাস্টে যে আইসা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে এটা পাই। আমি হচ্ছে 2022 জুলাই, হ্যাঁ। তো আমার অরিজিনাল যে সার্টিফিকেটটা সেটাও কিন্তু আসে নাই। তো এটা নিয়েও ট্রাই করছিলাম আনার জন্য, এটাও আসে না। তো এম্বাসির একটা রিকোয়ারমেন্ট ছিল। না, আমি প্রভিশনাল দিয়ে অ্যাপ্লাই করছি এবং আলহামদুলিল্লাহ প্রভিশনাল দিয়ে ভিসা পাইছি। তো এম্বাসি রিকোয়ারমেন্ট ছিল অরিজিনাল ডকুমেন্টস চাই। তো এখানে আমি একটা হিউজ টেনশনে ছিলাম যে আমার ভিসা রিজেকশনের চান্স আছে। পরবর্তীতে ওরা চাইছে কিনা যে নির্দিষ্ট সময় পর দিতে হবে বা কোনো ডেডলাইন দিছে? না, এটা হচ্ছে বিষয়টা কি, আমাকে ইউনিভার্সিটি জাস্টিফিকেশন করে অফার লেটার দিয়েছে, এখানে এম্বাসির ওরকম জাস্টিফিকেশন করার অপশন নাই। বাট তাও আমি টেনশনে ছিলাম যে এই ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু আসছি, যেহেতু এখন আর টেনশনে। হ্যাঁ, আর সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাটা বলি, সেটা হচ্ছে আমি যখন বিএলএসএ পেপার সাবমিশন করি ওইখানে আমি মানে আমাদের তো হয় আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি অ্যাজ ইউজুয়াল অনেকই মানুষই চিনে না। তো ওইখান থেকে যেটা হয়েছে যে ওই আপু যে সাবমিশন থাকে উনি বলছে আপনি আইসটির, বলছে হ্যাঁ আপু আপনি আইসটি চিনেন? বলছে হ্যাঁ আমি আইসটি চিনি, তো আমার কিছু ফ্রেন্ড আছে ডেন্টাল ডিপার্টমেন্টে পড়ে। পরে বললাম হ্যাঁ আপু আমি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের। বিদ্যালয়ে আসলে কার সঙ্গে যোগাযোগ করতে হয়, কিভাবে যোগাযোগ করতে হয়? আমি একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে ব্যাচেলার পোর্টাল নামে একটা পোর্টাল আছে, ব্যাচেলার পোর্টাল, যারা ব্যাচেলার মাস্টার যাবে মাস্টার্সে। তো ব্যাচেলার পোর্টালে আপনার সাবজেক্ট, হ্যাঁ, প্লাস আপনার কান্ট্রি ওইখানে লিখে আপনি সার্চ দিতে পারেন। সার্চ দিলে অনেক লিস্ট আসবে। তো আমি ওইখানে আমার সাবজেক্ট এবং কান্ট্রি, আমেরিকা, উইদাউট আমেরিকা, ইউরোপ, আদার ইউরোপ, মানে একদম ওয়ার্ল্ড ওয়াইড আমি করছি, সার্চ করছি, এটা স্ক্যান করা হয়েছে বলতে গেলে। তো ওই যে ইউনিভার্সিটির লিস্টগুলো আসছে ওয়েবসাইট থেকে তাদের মেইল কালেকশন করছি, ইউনিভার্সিটি ধরে ইউনিভার্সিটি মেইল করছি যে আমার পেপারস অ্যাপ্লিকেবল কিনা, জাস্ট এইটা জানার জন্য। তো ওইটা যখন জানছি দেখছি যে না এটা রিকোয়ারমেন্টস ম্যাচ করে যায়, আমার আইএলটিএস স্কোর আছে। সব জায়গা থেকে কি রিপ্লাই আসছে? অনেক জায়গায় টাইমলি রিপ্লাই আসছে, অনেক জায়গায় বলতেছে যে না তুমি ওয়েবসাইট দেখো এখানে সব ডিটেলস দেওয়া আছে। অনেক ইউনিভার্সিটি বলে দিচ্ছে যে হবে কি হবে না, এরকম অনেকটা হয়। সব সেই মডিউলে কাজ করে না আসলে। এই ক্ষেত্রে আসলে কোনো এজেন্সির হেল্প প্রয়োজন হয় কিনা, নাকি যে কেউ ইচ্ছা থাকলে নিজের ইচ্ছাতেই ট্রাই করে যেতে পারে? এখন এইখানে দেখেন একটা মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সেটা বলি যে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন আপনার মধ্যে হাইয়েস্ট লেভেল অফ ইনসিকিউরিটি কাজ করবে যে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যে আমার বাই চান্স একটা মিস্টেক হলে আমার টাকা কিন্তু সব চলে যাইতেছে, একদম আমি আর পাইতেছি না। তো এই যে মানে মেন্টালি যে বার্ডেনটা, এটা যদি ওভারকাম করতে পারে তাহলে পসিবল আসলে। কিন্তু এইটা বিষয়টা হচ্ছে এমন যে মানুষ এটা করতে ভয় পায় যে এজেন্সি কাজ করতেছে তারাই করুক, তারাই দেখুক। তো এজেন্সি কিন্তু আপনার মতো তাড়াহুড়ো করে করবে না। আমার ফাইলে কোনো একটা সমস্যা হলে আমি সাথে সাথে ইউনিভার্সিটিকে মেইল করছি, ইউনিভার্সিটি রিপ্লাই না দিলে আমি ফ্যাকাল্টিকে মেইল করছি, ফ্যাকাল্টিকে না দিলে আমার যে কোর্স কোঅর্ডিনেটর আছে তাকে মেইল করছি, হ্যাঁ। তো এইরকম যখন আপনি বিষয়গুলা করবেন মানে ডিল করবেন, তো আপনার হচ্ছে নিজে করাটাই বেটার আমি মনে করি। কিন্তু আমার বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিল একজন, তো উনি হচ্ছে আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটেই তার নাম দেয়া। তো আমি তার মেইল কালেকশন করি, হ্যাঁ কালেকশন করি, তো জানতে পারি তারও একটা এজেন্সি আছে। তো আমাকে ওইটার আন্ডারে বলছে যে তুমি এইখানে ফাইল খুলে রাখো, আমি তোমাকে ডিরেকশন দিব। তো আমি জাস্ট ফিজিক্যাল ওয়ার্ক বলেন, ফোর্স করে নাই যে ওই এজেন্সির মাধ্যমেই যেতে হবে, না ফোর্স এরকম বিষয় না। আমি হচ্ছে অ্যাপ্লিকেশন করছি, ইন্টারভিউ দিছি, আনকন্ডিশনাল লেটার পাইছি। কি টাইপের কোশ্চেন করে? আচ্ছা, ডিপার্টমেন্ট সম্পর্কে কোশ্চেন করবে? হ্যাঁ, ইউনিভার্সিটিতে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে যে প্রথমে আমাকে পরিচয় হতে বলবে, তারপর হচ্ছে হোয়াই দিস সাবজেক্ট, হোয়াই নট অ্যানাদার সাবজেক্ট, আবার টেল মি সামথিং অ্যাবাউট দ্যাট রিলেটেড টু ইউর সাবজেক্ট, তারপর হচ্ছে হোয়াই হাঙ্গরি, হোয়াই নট অ্যানাদার কান্ট্রি, ঠিক আছে। তারপর হাউ মাচ ইজ ইউর টিউশন ফিস, হুইচ সেপ্টেম্বর। তারপর হচ্ছে কোর্স রিলেটেড অনেক কোশ্চেন্স করে ওরা, ওইখানে ফ্যাকাল্টি থেকে একটা কোশ্চেন্স মডিউল দিয়ে দিবে, এই কোশ্চেন মডিউল থেকে কোশ্চেন করবে, হ্যাঁ, প্রোটোটাইপ দিয়ে দেবে যেখানে আইডিয়া পেতে পারবে।